হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার নাম সৈকত মুখার্জি। আশা করি সবাই ভালো আছো। তো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম আর্টিকেল 13 শেষ করেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে মানে কি নেগেটিভ ডেফিনেশন অফ ল আছে, রাইট? তো এখনো পর্যন্ত আমরা কোনো ফান্ডামেন্টাল রাইটস ফ্রম দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পাইনি, রাইট? তো সেক্ষেত্রে এবার আমাদের আজকের টপিক আর্টিকেল নাম্বার 14 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো তার আগে আমি বলে দিই যে দেখো, তোমাদের কিছু কোশ্চেন আসবে, রাইট? তো যেমন ধরো আর্টিকেল 12 এবং 13 তো আমাদের কোনো ফান্ডামেন্টাল রাইট দেয়নি, ঠিক আছে? তারপর থেকে আর্টিকেল 14 থেকে আমরা কিছু রাইটস পাওয়া শুরু করেছি। তো এবং কিছু কিছু রাইটকে আমরা কিছু মানে তাদের ক্যাটাগরিতে ডিভাইড করেছি। যে যেমন ধরো কি বলবো, যে আমরা কি দেখেছিলাম যে আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 পর্যন্ত আমাদের পার্ট 3 আছে, যেখানে নাকি ফান্ডামেন্টাল রাইট আমরা নিয়ে কথা বলেছি আর কি। তো তার মধ্যে দেখলাম আর্টিকেল 12 যে আছে সেটা আমাদের কোনো ফান্ডামেন্টাল রাইট দেয়নি। কি দিয়েছে? ডেফিনেশন অফ স্টেট। আর্টিকেল 13 ও আমার সিমিলারলি আমাকে কোনো ফান্ডামেন্টাল রাইটস দেয়নি। কি দিয়েছে? ডেফিনেশন অফ ল বা নেগেটিভ ডেফিনেশন অফ ল। তো আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18 পর্যন্ত যে রাইট গুলো আমাদের আছে সেগুলোকে আমরা বলবো রাইটস অফ ইকুয়ালিটি। কেন? আমরা যখন এগুলো খুব থরলি স্টাডি করবো আমরা বুঝে যাবো, রাইট? আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18 পর্যন্ত যে রাইটস গুলো আছে সেগুলো কি? রাইটস অফ ইকুয়ালিটি। আচ্ছা, আর্টিকেল 19 সাবক্লজ 1 সাবক্লজ এ থেকে আর্টিকেল 19 সাবক্লজ 1 সাবক্লজ জি পর্যন্ত যে রাইট গুলো আছে এগুলো দেখো ডিফারেন্ট বুকসে ডিফারেন্ট ভাবে থাকে। আমার মনে হয় এভাবেই তোমাদের বুঝতে সুবিধা হবে। আর্টিকেল 19 ক্লজ 1 ক্লজ এ থেকে মানে এভাবে আছে, ঠিক আছে? আর্টিকেল 19 ক্লজ 1 এ, আর্টিকেল 19 ক্লজ 1 বি, ক্লজ 1 সি, এভাবে রয়েছে। তো জি পর্যন্ত এই রাইট গুলো কি আছে? রাইটস অফ ফ্রিডম। ওকে, আচ্ছা, তারপরে যদি আমি আসি আর্টিকেল 20 থেকে আর্টিকেল 20, 21 and 22 আমাদের কি দিয়েছে? রাইটস অফ প্রোটেকশন। আর্টিকেল 23 and 24 আমাদের দিচ্ছে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। ওকে, আবার রিভাইজ করছি। আর্টিকেল 14 থেকে 18 কি? রাইটস অফ ইকুয়ালিটি। আর্টিকেল 19 ক্লজ 1 ক্লজ এ থেকে আর্টিকেল 19 ক্লজ 1 ক্লজ জি পর্যন্ত কি আছে? রাইটস অফ ফ্রিডম। আর্টিকেল 20, 21 and 22 রাইটস অফ প্রোটেকশন। 23 and 24 কি আছে? রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। আর্টিকেল 25 থেকে আর্টিকেল 28 আমাদের কি আছে? রাইটস অফ রিলিজিয়াস ফ্রিডম, রাইট? আর্টিকেল 29 and 30 এটাতে কি আছে আমাদের? কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। ওকে, আর্টিকেল 31 আমাদের কি দিচ্ছে? কম্পালসারি অ্যাকুইজিশন অফ প্রপার্টি। আর্টিকেল 32 আমাদের দেয় রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। and article 33, 34, 35 আমাদের দিচ্ছে
এই পুরো পার্ট 3 এক্সেপশনস, রাইট? কিছু ব্যতিক্রম ব্যাপার আছে, সেটা আমরা আর্টিকেল 33, 34 আর 35 এ পড়বো। তো একবার যদি আমি রিপিট করে নিই প্রথম থেকে, কি বলবো? আর্টিকেল, আমার সাথে বলো, ঠিক আছে? আর্টিকেল 14, আর্টিকেল 12 আমাদের পার্ট 3 প্রথম আর্টিকেল 12 ডেফিনেশন অফ স্টেট, আর্টিকেল 13 ডেফিনেশন অফ ল, আর্টিকেল 14 থেকে 18 রাইটস অফ ইকুয়ালিটি, আর্টিকেল 19 ক্লজ 1 থেকে ক্লজ 1A থেকে আর্টিকেল 19 ক্লজ 1G রাইটস অফ ফ্রিডম, আর্টিকেল 20, 21, 22 রাইটস অফ প্রোটেকশন, 23 and 24 রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, আর্টিকেল 25 থেকে 28 রাইটস অফ রিলিজিয়াস ফ্রিডম, আর্টিকেল 29 and 30 কালচারাল and এডুকেশনাল রাইটস, আর্টিকেল 31 compulsory acquisition of property, আর্টিকেল 32 রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি। এটা তোমরা সবাই জানো না যে বি.আর. আম্বেদকর বলেছিল যে হার্ট অ্যান্ড সোল অফ দি কনস্টিটিউশন আর্টিকেল 32 কে, কেন সেটা আমরা পরে দেখবো। তার কি আর্টিকেল 33, 34 and 35, এটা কি আমাদের পার্ট 3 তিনটে এক্সেপশন আছে ওখানে আর কি। ওকে, তো চলো আমরা আজকে করি আর্টিকেল 14 অফ দি কনস্টিটিউশন। আর্টিকেল 14 এর প্রথম আমরা কোনো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থেকে প্রথম কোনো আমি রাইটস পাচ্ছি। তো আর্টিকেল 14 এর দুটো কম্পোনেন্ট আছে, কি কি? এক বলছে ইকুয়ালিটি বিফোর ল, এক বলছে ইকুয়াল প্রোটেকশন অফ লজ। কি বলছে? মানে অ্যাকচুয়ালি যদি আমি আর্টিকেল 14 লিখি, কি লিখবো? The state shall not deny to any person equality before law and equal protection of laws within the territory of India. তো কি বলছে? The state shall not deny to any person. আচ্ছা, একটা কথা বিফোর উই স্টার্ট, আমাদের রাইটস কি কি আছে না আছে এগুলো আলোচনা করার আগে একটা কথা বলে দিই। আমি চাই তোমরা একটা নাম্বার কিছু কিছু মানে মনে রাখো, যেটা নাকি কি আর্টিকেল 15, আর্টিকেল 16, কি বললাম? আর্টিকেল 15, 16, 18 সাবক্লজ 2, 19 and 29 and 30। আবার কি আমার সাথে রিপিট করো, কি আর্টিকেল 15, 16, 18 সাবক্লজ 2, 19, 29, 30। এই ছটা যে ফান্ডামেন্টাল রাইট আছে সেটা শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনদের আছে। আবার রিপিট করছি, তোমাদের কোশ্চেন আসবে, ঠিক আছে? এর মধ্যে কোন রাইট শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনদের আছে? এই যে কি বললাম, আর্টিকেল 15, এটা বলছে দিই, আর্টিকেল 15, 16, 18 সাবক্লজ 2, 19, 29, 30। এই যে কয়েকটা ফান্ডামেন্টাল রাইট শুধুমাত্র আমরা ইন্ডিয়ান সিটিজেনদের আছে, কোনো ফরেনারদের নেই। মানে হচ্ছে কোন একজন ফরেনার, আমি ধরে নিচ্ছি ডোনাল্ড ট্রাম্প আজকে ইন্ডিয়াতে এসছে, রাইট? তো তার সে একজন ফরেনার, ঠিক আছে? তার এই ফান্ডামেন্টাল রাইটস গুলো থাকবে না। বাকি যে রাইটস গুলো আছে, মানে 14, 15, মানে 14, 17, তারপরে হচ্ছে 21, 22 যেগুলো আছে, সেগুলো যে কোনো মানে সিটিজেনদেরও আছে, প্লাস নন সিটিজেনদেরও সেই ফান্ডামেন্টাল রাইট গুলো আছে। আচ্ছা, আর একটা কথা আই ওয়ান্ট ইউ টু রিমেম্বার, কি যে কোনো এনিমি এলিয়েনের কোনো ফান্ডামেন্টাল রাইট আমি দেবো না, নো ফান্ডামেন্টাল। ওকে, এবার এনিমি এলিয়েন কাকে বলে? এনিমি এলিয়েন তাকে বলে সিটিজেন অফ দ্যাট কান্ট্রি, সিটিজেন অফ এ কান্ট্রি। মানে আমি কাউকে তখন এনিমি এলিয়েন বলবো যখন সে এমন কোন একটা কান্ট্রির সিটিজেন
যার সাথে ইন্ডিয়া ইজ অ্যাট ওয়ার অ্যাট দিস টাইম, যার সাথে ইন্ডিয়া যুদ্ধের মধ্যে আছে। তাহলে এই আজকে এখন আমি যখন ভিডিও বানাচ্ছি এই আজকের ডেটে, আজকের ডেট কত, আজকে পসিবলি 8th of May 2025, তো এই টাইমে কি তার মানে পাকিস্তানের কোনো সিটিজেনকে আমি এনিমি এলিয়েন বলবো? না, এখনো পর্যন্ত ইন্ডিয়ার সাথে পাকিস্তানের ওয়ার ডিক্লেয়ার করেনি। দুটো দেশের প্রেসিডেন্ট এখনো পর্যন্ত একে অপরের সাথে ওয়ার ডিক্লেয়ার হয়নি। তো এখনো পর্যন্ত তুমি চাও বা না চাও, এখন একটা পাকিস্তানি যে সিটিজেন আছে এখন সে আমাদের কাছে এনিমি এলিয়েন এখনো নয়। কালকে ওয়ার ডিক্লেয়ার যদি হয় তখন আমি তাদেরকে মানে এনিমি এলিয়েন কাকে বলবো? যে নাকি এমন একটা দেশের সিটিজেন যার সাথে ইন্ডিয়া এই মুহূর্তে একটা ডিক্লেয়ার্ড ওয়ারে আছে, সেই দেশের সিটিজেন। তো এনিমি এলিয়েনকে আমি কোনো ফান্ডামেন্টাল রাইটস দেবো না। ওকে, আচ্ছা। তো এবার দেখো আমাদের পড়ার বিষয় কি ছিল, আমি পড়ছিলাম কি আমরা আর্টিকেল 14, যেখানে কি দেখেছিলাম দুটো কনসেপ্ট দেখেছিলাম। এক দেখেছিলাম ইকুয়ালিটি বিফোর ল, এক দেখেছিলাম ইকুয়াল প্রোটেকশন অফ ল। মানে ডক্টর আম্বেদকর, এই দুটো তো শুনতে প্রায় একই জিনিস লাগছে, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে? তাই না, শুনতে তো একই জিনিস লাগছে, ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল, ডিফারেন্স কি? তো ডক্টর আম্বেদকর বলছে যে সৈকত, ইকুয়ালিটি বিফোর ল মানে ল এর সামনে যেই আছে আমরা সবাই ইকুয়াল। আচ্ছা, মানে মানে হচ্ছে এটা যে আমরা ল এর চোখে কি বলছে, নো ডিসক্রিমিনেশন in the eyes of law based on status and opportunity। আচ্ছা, মানে ব্যাপারটা কি বলছে সৈকত, ওই যে তুমি দেখো না যে ল মানে লেডি অফ ল আছে, ওকে দেখবে মানে সে কালো কাপড় চোখে দিয়ে রাখে, মানে তার মানে হচ্ছে এটা যে ল এর চোখে সবাই সমান। আজকে মুকেশ আম্বানি ক্রাইম করেছে, তারও যা পানিশমেন্ট হবে, একটা গরিব লোক ক্রাইম করেছে, মার্ডার করেছে, তারও সেম পানিশমেন্ট হবে। মানে সেম ক্রাইম যদি কেউ করে থাকে, ল এর চোখে ল সেটা দেখবে না যে কে কতটা রিচ, কে কতটা পুর, কে কতটা ক্ষমতা প্রভাবশালী ব্যক্তি, কার কে দুর্বল, কে উইক, কার কতটা মানে কে কত ভালো গান গায়, কে কত ভালো ক্রিকেট খেলে। আজকে সচিন তেন্ডুলকারও যদি মানে কোনো ক্রাইম করে থাকে তাকেও পানিশমেন্ট হবে। রাস্তায় ধরো কোনো একটা ফুটপাতে পাগল থাকে, তারও সেম ক্রাইমের জন্য সেম পানিশমেন্ট হবে। আচ্ছা, মানে লয়ের চোখে সবাই সমান। আচ্ছা, এটা তো খুব ভালো কনসেপ্ট। আচ্ছা, তো এই যে কনসেপ্টটা মানে আইনের চোখে সবাই সমান, এটা একটা নেগেটিভ কনসেপ্ট। কোনটা? ইকুয়ালিটি বিফোর ল যে ব্যাপারটা, ওটা হচ্ছে একটা নেগেটিভ কনসেপ্ট। স্যার নেগেটিভ কনসেপ্ট কেন? বলছে আরে দেখো, ওই যে ইংলিশে তুমি সেই পজিটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স পড়েছো না, এটা কি বলছে যে নো ডিসক্রিমিনেশন, তোমাকে বারণ করা হচ্ছে না, নেগেটিভ সেন্টেন্সে বলা হচ্ছে তুমি ডিসক্রিমিনেশন করবে না ইন দ্য আইস অফ ল বেসড অন স্ট্যাটাস এন্ড পজিশন। এবং এটা হচ্ছে একটা ইংলিশ বা ব্রিটিশ ল কনসেপ্ট, মানে ইংল্যান্ডের কনসেপ্ট কি যে আইনের চোখে সবাই সমান হবে। এটা তো খুব ভালো জিনিস। এবং ঠিক আছে, নেগেটিভ সেন্টেন্সে বলেছে নেগেটিভ কনসেপ্ট, এবং কি এটা ইংলিশের কনসেপ্ট কি আইনের চোখে সবাই সমান হবে। ওকে, খুব ভালো কথা। আচ্ছা, তাহলে ইকুয়াল প্রোটেকশন অফ ল ব্যাপারটা কি ডক্টর আম্বেদকর? তো উনি বলছেন সৈকত, এটা হচ্ছে একটা পজিটিভ কনসেপ্ট। পজিটিভ তার মানে কি স্যার? তো বলছে এখানে আমি ইকুয়ালিটি বিফোর লতে আমি কি বলছিলাম, কোনো ডিসক্রিমিনেশন করো না ইন দ্য আইস অফ ল বেসড অন স্ট্যাটাস এন্ড অপরচুনিটি, স্ট্যাটাস এন্ড পজিশন। আচ্ছা, এখানে অপরচুনিটি হবে না, স্ট্যাটাস এন্ড পজিশন। তোমার এখনকার পজিশন দেখো না, সালমান খানের মতো লোককে জেল খাটতে হয়েছে, সঞ্জয় দত্তের মতো লোককে জেল খাটতে হয়েছে, কেন কি? ইকুয়ালিটি বিফোর ল। আমি দেখবো না যে তুমি কত পাওয়ারফুল লোক। ওকে, ইনফ্যাক্ট তোমাদের এই ওয়েস্ট বেঙ্গলও দেখো কত পাওয়ারফুল লোক, আমি নাম নিচ্ছি না, কিন্তু দুদিন বাদে বাদে বেরিয়ে ভর্তি হয়ে যাচ্ছে জেল খাটতে হবে বলে। ওকে, তো ব্যাপার হচ্ছে কি, এই যে ইকুয়াল প্রোটেকশন অফ ল আছে না, এটা হচ্ছে একটা পজিটিভ কনসেপ্ট। আচ্ছা, কেন?
কারণ ওইখানে যে আমি বলছিলাম যে নো ডিসক্রিমিনেশন, কোনো ডিসক্রিমিনেশন করো না ইন দ্য আইজ অফ ল। আর এক্ষেত্রে আমি কি বলছি, ডু রিজনেবল, কিছু ডিসক্রিমিনেশন করো, ডু রিজনেবল ডিসক্রিমিনেশন, ডু রিজনেবল ডিসক্রিমিনেশন। আচ্ছা, এবং সৈকত এইটা হচ্ছে একটা আমেরিকান কনসেপ্ট, আমেরিকান কনসেপ্ট, ল কনসেপ্ট। ওটা ছিল ইংল্যান্ডের ল কনসেপ্ট, এটা আমেরিকান ল কনসেপ্ট। স্যার ব্যাপারটা বুঝলাম না, একটু ভেঙে বলেন না। তো ডক্টর আম্বেদকর বলছে যে ইকুয়ালিটি বিফোর ল মানে আইনের চোখে সবাই সমান, আর ইকুয়াল প্রোটেকশন অফ ল মানে ওখানে আমি ডিসক্রিমিনেশন করতে বারণ করছি। ডাজ নট ম্যাটার যে তুমি কত প্রভাবশালী লোক, তুমি কত ক্ষমতাবান লোক, তোমার বয়স কত, তোমার জেন্ডার কত, তোমার কাস্ট কত, তোমার জাতি কি, রিলিজিয়ান কি, আইনের চোখে সবাই মানে সেম ক্রাইমের জন্য সেম পানিশমেন্ট হবে। ওকে, আর ইকুয়াল প্রোটেকশন ল মানে সেটা নয়, না, একটু চেঞ্জ আছে। কোথায় চেঞ্জ আছে? চেঞ্জ হচ্ছে, এটা একটা পজিটিভ কনসেপ্ট, এখানে কি আমি রিজনেবল ডিসক্রিমিনেশন করতে বলছি, কোথায় তাহলে ডিসক্রিমিনেশন করো মানে আপনি এটা বলতে চাইছেন যে একই ক্রাইমের জন্য ডিফারেন্ট পানিশমেন্ট হবে? হ্যাঁ, কিভাবে বলছে, ধরে নাও যে কোনো একজন পুলিশ অফিসার, ঠিক আছে, তার কাছে, যার কাছে পুলিশ, যার কাছে গান থাকে, ঠিক আছে, সে কোনো কারণে বাড়িতে তার গান নিয়ে গেছে, তার বাড়িতে কোনো একজন বাচ্চা ছেলে বা মানে কোনো চাইল্ড আছে আর কি, সে তো বোঝে না সে গান দিয়ে কি করতে হয় বা কিছু, সে কোনোভাবে কিছু টিপে দিয়েছে, কোনো একটা মানুষের লেগে গেছে, মার্ডার হয়ে গেছে। এই তো তুমি কি সেই 2 বছর 5 বছরের এই বাচ্চাটাকে, যে কিছু বোঝে না, কেউ না বুঝে কাউকে মেরে দিয়েছে বা কোনো ক্রাইম করে ফেলেছে, তো সেই মানুষটাকে তুমি তার সাথে সিমিলারলি ট্রিট করবে? যে লোকটা 30 বছর 35 বছর 50 বছর বয়সে পৃথিবীর সবকিছু বোঝে, যে পুরো ঠান্ডা মাথায় প্ল্যান করে একটা মার্ডার করেছে, ওই দুজনকে কি তুমি একইভাবে ট্রিট করবে? একই পানিশমেন্ট হওয়া উচিত? মানে এটা তো কোনোদিন ভেবে দেখিনি। হ্যাঁ, তো ডক্টর আম্বেদকর এটা বলতে চাইছে যে সৈকত দেখো, যদি ওটা করে ফেলি আমরা একটা ভুল করে ফেলবো না? এই একটা 5 বছরের বাচ্চাকে তুমি ফাঁসি দিয়ে দেবে, যে কিছু বোঝেও না কেন কি করেছে, তো কিভাবে হয়েছে আর কি। তো ডক্টর এটা বলতে চাইছে, লাইক মাস্ট বি ট্রিটেড লাইক, আনলাইক মাস্ট নট বি ট্রিটেড লাইক। মানে হচ্ছে সৈকত এটা যে কি বলতো, দেখা যায় দুজন 30 বছরের লোক, দুজন মানে দুজনই আলাদা আলাদা টাইম, মানে ঠান্ডা মাথায় দুটো আলাদা আলাদা মার্ডার করেছে, তাদেরকে আমি ইকুয়ালি ট্রিট করবো, সেই ক্ষেত্রে আমরা ইকুয়ালিটি বিফোর ল করবো। কিন্তু ওই যে যেটা বললাম যে একজন মানসিক ভারসাম্যহীন লোক বা কোনো একজন বাচ্চা যে কিছু বোঝে না, মানে আমি বলতে চাইছি কি, দুটো ক্ষেত্রেই তো ধরো মানুষ মরে যাবে। একটা জিনিস হয় কি, যে আমি প্ল্যান করে কাউকে গুলি করে দিয়েছি, বা আমার কাছে চাকু আছে, কাউকে স্ট্যাপ করে দিয়েছি, এটা কি ঠান্ডা মাথায় বা রাগের মাথায়, আমি জানি এইটা একটা ক্রাইম, আমি রাগের মাথায় কাউকে মেরে দিচ্ছি, একটা জিনিস। আবার এটাও হতে পারে তুমি আজকে কলা খেয়ে তুমি একটা কলার খোসা ফেলেছো, তাতে পাপি ছেলে কেউ মরে গেছে, তোমার ইন্টেনশন কি ছিল মানুষটা মানে যাতে, কিন্তু ফলাফল একই হয়েছে, কিন্তু তোমার উদ্দেশ্য কি একই ছিল, যে ওই মানুষটাকে মেরে দেওয়ার জন্য কি তুমি কলার খোসা ফেলেছো? না। তো তার মানে যদি যদিও দুটো রেজাল্ট একই, কিন্তু আমরা দুজনকে ইকুয়ালি ট্রিট করা যাবে না। এই ক্ষেত্রে আমরা ইকুয়ালিটি বিফোর ল করবো না, আমরা কি করব, ইকুয়াল প্রোটেকশন অফ লজ। মানে সেম জিনিসকে আমরা সেম ভাবে ট্রিট করবো, কিন্তু যেগুলো সেম নয় তাকে আমরা সেম ভাবে ট্রিট করবো না, তাকে আমরা সিমিলারলি ট্রিট করবো না। এই কনসেপ্টটাই হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ লজ। এবার তাহলে তো আমাদের কাছে কি আছে ডক্টর আম্বেদকর, আমরা কি ইকুয়ালিটি বিফোর ল ফলো করি, ইংলিশ কনসেপ্ট, নাকি ইকুয়াল প্রোটেকশন অফ লজ যেটা নাকি আমেরিকান কনসেপ্ট, সেটা আমরা ফলো করি? সৈকত আমরা দুটোই ফলো করবো। হ্যাঁ, দুটো কি করে ফলো করবেন? দুটো মোরাললেস অপোজিট কথা বলছে। হ্যাঁ সৈকত, এবার কোথায় আমরা ইকুয়ালিটি বিফোর ল ফলো করব এবং কোথায় আমরা ইকুয়াল প্রোটেকশন অফ লস ফলো করব, এটা না, এটা আমি জাজেসদের উইজডমের উপর ছেড়ে দিচ্ছি। মানে হচ্ছে সৈকত এটা যে কেস টু কেস বেসিসে আমাদের জাজেসরা যথেষ্ট বুদ্ধিমান, তারা ডিসাইড করবে যে এই ক্ষেত্রে আমরা ইকুয়ালিটি বিফোর ল ইউজ করব, এই ক্ষেত্রে কি হয়েছে দুজন
ব্যাপারটা সিমিলার। দুজন প্রাপ্তবয়স্ক লোক ঠান্ডা মাথায় ও মার্ডার করেছে, অর্থাৎ আইনের চোখে সবাই সমান, ইকুয়ালিটি বিফোর ল অ্যাপ্লাই করবো। এবং কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একজন মানসিক ভারসাম্যহীন লোক, কোনো একজন পাগল, না বুঝে একটা কাউকে মেরে দিচ্ছে বা কোনো ক্রাইম হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা ইকুয়ালি ট্রিট করবো না, আমরা ইকুয়াল প্রোটেকশন অফ লজ ইউজ করবো, যেখানে দেখি লয়ের ইকুয়াল এফেক্ট হবে, রাইট? তো সেটা আমরা জাজেসদের ওপিনিয়নের উপর ছেড়ে দিয়েছি। তো এটা ছিল আমাদের আর্টিকেল 14 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এবার দেখো আর্টিকেল 14 এর কিছু এক্সেপশন আছে, কি আছে? যেমন ধরো সম্ভবত আর্টিকেল 361 কি বলছে যে প্রেসিডেন্ট বা গভর্নর বা প্রেসিডেন্ট তাদের অফিসিয়াল ক্যাপাসিটিতে করা কোনো কাজের জন্য তারা কোনো কোর্ট অফ লতে অ্যানসারেবল নয়, ঠিক আছে? তো কোথাও না কোথাও ইকুয়ালিটি ফলো হচ্ছে না? তাদের কাছে কি আছে? প্রেসিডেন্সিয়াল ইমিউনিটি আছে। প্রেসিডেন্ট বা গভর্নর কি বললাম, তাদের অফিসিয়াল ক্যাপাসিটিতে করা, মানে তারা যে পোস্টে রয়েছে, যে চেয়ারটায় রয়েছে, সেই ক্যাপাসিটিতে করা কোনো কাজের জন্য তারা কি নয়? অ্যানসারেবল নয় কোনো কোর্ট অফ লতে। আবার বলছি অফিসিয়াল ক্যাপাসিটি বলেছি, এইটা না যে প্রেসিডেন্ট সাহেব কাউকে মার্ডার করে দিল তার জন্য কোনো কোর্টে অ্যানসারেবল নয়, ঠিক আছে? তাদের মানে নিজস্ব যে জব সেই পারপাসে করা কোনো কাজের জন্য ওনারা কোনো কোর্টে অ্যানসারেবল নয়, রাইট? দেখো যারা বড় হয় না, যারা বড় কাজের জন্য রয়েছে, যারা দেশ চালাচ্ছে, তাদেরকে আমাকে কিছু ইমিউনিটি পাওয়ার দিতে হবে, রাইট? তো এই একটা গেল আর্টিকেল 14 এর একটা এক্সেপশন। এন্ড কি আছে তোমরা জানো না যে কোথাও না কোথাও যে আমাদের আমেরিকান সেন্টার আছে, এম্বাসি আছে, ওখানে কোনো আমেরিকান ডিপ্লোম্যাট আছে। আমেরিকাতে যে আমাদের ইন্ডিয়ান এম্বাসি আছে সেখানেও আমাদের ইন্ডিয়ান কোনো ডিপ্লোম্যাট আছে, রাইট? তো সেই ক্ষেত্রে যে এই যে যারা ডিপ্লোম্যাট আছে না, বা যে মানে আমি বলতে পারি ফরেন যে অ্যাম্বাসাডার আছে না, মানে আমি বলতে চাইছি যে ইউএসএ এর যে অ্যাম্বাসাডার ইন্ডিয়াতে আছে, সে যদি ইন্ডিয়াতে কোনো ক্রাইম করে বা কিছু, তা সেই ইন্ডিয়ান ল এর কাছে অ্যান্সারেবল নয়, সেই ইন্ডিয়ান কোর্ট অফ লতে অ্যান্সারেবল নয়। তাকে আমরা কি করবো? তাকে ইউএসএ পাঠিয়ে দেবো এবং ইউএসএ তাদের ল অ্যাকর্ডিংলি তাদের পানিশমেন্ট হবে। সিমিলারলি ইউএসএ তেও যে ইন্ডিয়ান অ্যাম্বাসাডার আছে না, ওখানেও ইকুয়ালিটি ফলো করা হয়, কিন্তু ওখানেও যে আমাদের ইন্ডিয়ান অ্যাম্বাসাডার আছে, ওখানে করা কোনো ক্রাইমের জন্য ইউএস এর কোর্ট অফ লতে অ্যান্সারেবল নয়। তাকে ইউএসএ কি করবে? তাকে ইন্ডিয়া পাঠিয়ে দেবে, বাট ইন্ডিয়ার ওই ক্রাইমের জন্য যে ল হয় সেই অ্যাকর্ডিংলি তার পানিশমেন্ট হবে, রাইট? তো এটাকেই আমরা বলি ডিপ্লোম্যাটিক ইমিউনিটি। তাদের কি আছে? ডিপ্লোম্যাটিক ইমিউনিটি আছে। একইভাবে শুধুমাত্র ধরো ডিপ্লোম্যাট নয়, মানে ধরো ওদের কোনো মিনিস্টার আসছে, অনেক বড় বিউরোক্র্যাট আসছে, মানে কোনো ফরেন থেকে বা ইন্ডিয়া থেকেও অন্য কোনো ফরেন কান্ট্রিতে আমাদের কোনো মিনিস্টার, প্রধানমন্ত্রী যাচ্ছে, হোম মিনিস্টার যাচ্ছে, ভাইস প্রেসিডেন্ট যাচ্ছে, তো তাদেরও কি আছে? এই ডিপ্লোম্যাটিক ইমিউনিটি আছে। এবং এই জিনিসটা হচ্ছে মিউচুয়াল, মানে আমি সেই কান্ট্রির সাথে এই সম্পর্ক থাকবে যে কান্ট্রিতে মানে আমাকেও সেইভাবে ট্রিট করা হয়, রাইট? তো এই গেল সেকেন্ড এক্সেপশন। থার্ড এক্সেপশন কি? যে মিলিটারি অফিসারদের জন্য ওরা আমাদের এই জেনারেল কোর্ট অফ লতে তাদের মানে এনকোয়ারি হয় না, ঠিক আছে? তো মিলিটারি অফিসারদের জন্য তুমি যে জেনারেল এনকোয়ারি অফ কোর্ট আছে, যেখানে মিলিটারি পুলিশ হয়, ঠিক আছে? মানে ওদের এনকোয়ারি আলাদা প্রসেসেই চলে, ঠিক আছে? তো তোমরা শুনে থাকবে যে কোর্ট মার্শাল হয়, ঠিক আছে? কোনো আর্মি অফিসারদের জন্য আমাদের সিভিলিয়ান কোর্টে তাদের বিচার ব্যবস্থা হয় না, তো তাদের আলাদাই লতে আলাদাই রকম ভাবে মানে প্রসেস চলে আর কি। তো আর্মি অফিসারদের জন্য ওদের মানে কি আছে? এটাও একটা এক্সেপশন অফ আর্টিকেল 14। তো আজকে আমরা ধরো দেখলাম যে আর্টিকেল 14 কি জিনিস, ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ লস কি, এবং আমাদের ইকুয়ালিটির বাকি যে আর্টিকেল গুলো আছে এগুলো আমরা খুব তাড়াতাড়ি শেষ করব, এবং খুব তাড়াতাড়ি আমরা পলিটির ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টার শেষ করব। এবং আশা করতে পারছি তোমাদের এক্সামের যে মানে যত রকম কোশ্চেন হয় এই ভিডিওগুলো তোমরা যদি দেখো সেখানে কভার আপ হয়ে যাবে। যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে বা আমাদের টেলিগ্রাম গ্রুপে লিখে জানাবে, আমি সেটা কভার আপ করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই, নমস্কার।